আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো কনমেবল পয়েন্ট টেবিলে এই মুহূর্তে আর্জেন্টিনা ১১ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে। সো আর্জেন্টিনা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য যতটা স্বস্তিকর, এর চাইতেও অস্বস্তিকর বিষয় হচ্ছে আর্জেন্টিনার রিসেন্ট টাইমে কনসিস্টেন্টলি উইন হইতে পারতেছে না। কখনো ম্যাচ জিততেছে, কখনো ড্র করতেছে, আবার কখনো হারতেছে। সো আপনি যদি কোপা আমেরিকার পরে এখনো পর্যন্ত আর্জেন্টিনার ম্যাচগুলোর দিকে ফোকাস দেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত আর্জেন্টিনা টোটালি ৫টা ম্যাচ খেলেছে কোপা আমেরিকার পরে। সো ওই ৫টা ম্যাচে ২টা জয়, ২টা লস, একটা ড্র করেছে। সো আপনি বুঝতে পারতেছেন লাস্ট ৫ ম্যাচে তারা মাত্র ২টা ম্যাচ জিতেছে। সো এর থেকে বোঝা যায় যে আর্জেন্টিনা এখন কনসিস্টেন্টলি জয়ের মধ্য দিয়ে নেই। এই যে আর্জেন্টিনা কনসিস্টেন্টলি তারা উইন হইতে পারতেছে না, তারা যে ওই জয়ের ধারা থেকে বের হয়ে গেছে, এখন আর্জেন্টিনাকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য কোচ লিওনেল স্কালোনি কি করতেছে সেই বিষয়টার দিকে কিন্তু আমাদের এখন ফোকাস করতে হবে। কারণ লিওনেল স্কালোনিকে নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা তো আমাদের নেই। কারণ তিনি ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোচ। সো তাকে নিয়ে সমালোচনা করার আগে আমাদেরকে ১০০ বার ভাবতে হয়। বাট রিসেন্ট টাইমে টিওয়াইসি স্পোর্টসে আমি একটা নিউজ দেখলাম যে কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে বেশ কয়েকটা সমালোচনা হচ্ছে। এখন কেন সমালোচনা হচ্ছে? সমালোচনাটা এই কারণে হচ্ছে যে তিনি এমন কিছু প্লেয়ারকে এই স্কোয়াডে ডেকেছেন, এবারের ফিফা উইন্ডোর স্কোয়াডে ডেকেছেন যারা ইনজুরি জনিত সমস্যার কারণে আগে থেকেই ভুগতেছিলেন। এটার উদাহরণ হিসেবে টিওআইসি স্পোর্টস বলেছে যে ক্রিস্টিয়ান রোমেরো তিনি টটেনহামের হয়ে লাস্ট ম্যাচটাতে একটা আঘাত পেয়েছেন। তারপরেও তাকে দলে ডাকা হয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ তিনি ইনজুরি জনিত সমস্যার কারণে ভুগতেছেন, তাকেও ডাকা হয়েছে। সো এমন কয়েকটা প্লেয়ারের নাম তারা উল্লেখ করেছে যে এই প্লেয়ারগুলো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে ক্লাবের হয়ে কিন্তু ইনজুরি পিক করেছিলেন। তারপরেও তাদেরকে স্কোয়াডে রেখেছেন কেন কোচ লিওনেল স্কালোনি, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। তো ওইগুলাকে এক সাইডে রেখে আমরা যদি এখন বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডটার দিকে আসি, অর্থাৎ এবারের ফিফা উইন্ডোর জন্য লিওনেল স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করেছিল ওই স্কোয়াডটার দিকে যদি আসি তাহলে দেখতে পারবো যে রিসেন্ট টাইমে একের পর এক প্লেয়ার ইনজুরি পিক করে জাতীয় দল থেকে ছিটকে যাচ্ছে। এইখানে জার্মান পেজ্জালও কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছে। লিজান্দ্রো মার্টিনেজ তো আগেই ছিটকে গিয়েছে। সো এরপরে পেরুর সাথে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে যেখানে তারা ২-১ গোলে হেরেছে, ওই ম্যাচটার পরেও আর্জেন্টিনার বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ইনজুরি পিক করেছেন। যেমন রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা তিনি একটা হ্যামস্ট্রিক ইনজুরিতে ভুগতেছেন। তারপর আপনি যদি সেন্টার ব্যাকের দিকে আসেন, সেন্টার ব্যাকের ভরসা ক্রিস্টিয়ান রোমেরো তিনি তার ডান পায়ের বুড়ো আঙ্গুলের একটা ইনজুরিতে ভুগতেছেন। সো এটাকে আপনি একটা মেটাটার্সাল ইনজুরি বলতে পারেন। এরপরে লেফট ব্যাক যে প্লেয়ারটা রয়েছে নিকোলাস তাগলিয়াফিকো সেও কিন্তু একটা ইনজুরি পিক করেছেন। গত ম্যাচটাতে পেরুর বিপক্ষে যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা খেলার সময় তিনি একটা কাঁধে ইনজুরি পিক করেছেন। সো ওই ইনজুরিটা তিনি এখনো বহন করতেছেন। সো এখন বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডটার যে অবস্থা দেখতেছি, একে তো লিওনেল স্কালোনি এই স্কোয়াডটাতে ইনজুরি জনিত প্লেয়ারগুলাকেও ডেকেছেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওই প্লেয়ারগুলা এখন জাতীয় দলে এসে আবারও ইনজুরি পিক করেছেন। আবার অনেকে তো না খেলেই ম্যাচ থেকে বাদ পড়ে গেছেন। সো এখন বর্তমানে আর্জেন্টিনার যে অবস্থা সেই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সো এই কঠিন সময়ের মধ্য থেকে আর্জেন্টিনাকে একমাত্র উদ্ধার করতে পারে কোচ লিওনেল স্কালোনি তার ট্যাকটিক্স দিয়ে। যদিও গত ম্যাচটা তার ট্যাকটিক্সটা কাজে লাগে নাই। তিনি যেই ধরনের গেম প্ল্যান সাজাইছে ওই ধরনের গেম প্ল্যানটা কাজে আসে নাই। বাট এবার যেহেতু পেরুর সঙ্গে ম্যাচ, আশা করি ওই ম্যাচটা তারা তাদের যে গেম প্ল্যান লিওনেল স্কালোনি হয়তোবা তার ট্যাকটিক্সটা চেঞ্জ করবে। ওই চেঞ্জ করে হয়তোবা তারা পেরুর বিপক্ষে ম্যাচটা উইন হইতে পারে। এখন আমরা গত ম্যাচটার দিকে আসি যে আর্জেন্টিনা গত ম্যাচটাতে পেরুর বিপক্ষে কেন জিততে পারে নাই, কোন জায়গাগুলোতে বেসিক্যালি মিস্টেক ছিল। তো আমরা যেটা বলতে চাই, দেখুন আর্জেন্টিনার গত ম্যাচের মিডফিল্ডটা কিন্তু মোটেও কাজ করে নাই। হ্যাঁ, তারা বল পজিশন ধরে রেখেছে বাট মিডফিল্ডে কাজের কাজ কিছুই করতে পারে নাই। আমরা দেখতাম যে আর্জেন্টিনা একটা সময় ন্যারো স্পেসে তাদের যে মিডফিল্ডারগুলো রয়েছে, জিওভানি লো সেলসো আছে, তারপর ম্যাক অ্যালিস্টার আছে, এনজো ফার্নান্দেজ আছে, এই টাইপের প্লেয়ারগুলা ন্যারো স্পেসে বল বের করতে পারতো। হাই প্রেসের এগেইনস্টে তারা ফার্স্ট টাচ ফুটবল খেলতে পারতো। বাট গত ম্যাচটাতে এমন ধরনের ফুটবল দেখি নাই। তারা ওই হাই প্রেসিং এর এগেইনস্টে কিছুটা আপনার স্ট্রাগল করেছে।
আপনার ন্যারো স্পেসে বল বার করতে পারে নাই। তারপর আবার লিওনেল মেসিকেও কিন্তু মিডফিল্ডে অপোনেন্ট তেমন কোনো স্পেস দেয় নাই। বিশেষ করে তার যে শুটিং এরিয়াটা ডি বক্সের হালকা একটু বাইরে থেকে তার যে একটা শুটিং এরিয়া রয়েছে, ওই এরিয়াটাও কিন্তু ব্লক করে দিয়েছিল অপোনেন্ট। সো যার কারণে আর্জেন্টিনাও এই ম্যাচটা উইন হইতে পারে নাই। তারা শুরুতে গোল দিয়েও শেষ পর্যন্ত ৯০ মিনিটের ফুটবলে তারা ২-১ ম্যাচটা হেরে গেছে। সো এখন লিওনেল স্কালোনি সম্ভবত এবারের ম্যাচটাতে অর্থাৎ সামনের ম্যাচটাতে যে অ্যাপ্রোচটা নিয়ে নামতে পারে সেটা হচ্ছে অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে ম্যাচটা খেলতে নামবে। আর অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে যদি মাঠে নামে তাদের তো জিততেই হবে। কারণ এই ম্যাচটা যদি জিততে পারে পেরুর বিপক্ষে তাহলে তাদের বিশ্বকাপের টিকেটটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। সো এবারের ফিফা উইন্ডোতে হয়তোবা তারা বিশ্বকাপটা নিশ্চিত করে ফেলতে পারে। যদিও অফিসিয়ালি হবে না, আনঅফিসিয়ালি হয়তোবা নিশ্চিত করে ফেলতে পারে। সো এটা গেল একটা বিষয়। এবার আসি আর্জেন্টিনার একাদশের দিকে, যে আর্জেন্টিনার একাদশটা সম্ভাব্য একাদশটা কেমন হইতে পারে। তাদের একাদশটা এমন হইতে পারে, অবশ্যই তাদের গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ থাকবে, রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা সম্ভবত ছিটকে যেতে পারেন, ওই জায়গায় গঞ্জালো মন্টিয়েল আসতে পারে। সেন্টার ব্যাকে নিকোলাস ওটামেন্ডির সাথে কে শুরু করবে, নাহুয়েল পেরেজ না ফাকুন্দো মেদিনা? সো এখানে মনে হচ্ছে নাহুয়েল পেরেজ শুরু করবে, কারণ লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনাকে দিয়ে শুরু করাইতে পারে। কারণ ওই পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো একটা ইনজুরি জনিত সমস্যার কারণে ভুগতেছে। সো তিনি যদি না খেলে, তিনি যদি খেলার জন্য অ্যাভেলেবেল না হয়, তাহলে এই জায়গায় ফাকুন্দো মেদিনাকে আমরা দেখতে পারবো। এখন মিডফিল্ডের কথা যদি বলি, তাহলে মিডফিল্ডে বিবোর্ড হিসেবে এনজো ফার্নান্দেজ হয়তোবা ম্যাচটা আবারও শুরু করতেছে, রদ্রিগো ডিফল তো থাকতেছে, আবার অপরদিকে ম্যাকঅ্যালিস্টার হয়তোবা আবারও ম্যাচটা শুরু করতে পারে। যদিও তাদের এই ট্রায়োটা যে ছিল, এই ৩টা ট্রায়ো কিন্তু গত ম্যাচে কাজ করে নাই। আমরা যদি অ্যাটাকিং সাইডের কথা বলি, তাহলে লিওনেল মেসি এই ম্যাচটাতে ফ্রি রোলে খেলতে পারে। ম্যাচটা হয়তোবা রাইট উইঙ্গার হিসেবে শুরু করতে পারে, বাট তার যেই অ্যাক্টিভিটিসটা থাকবে সেটা হচ্ছে ফ্রি রোল। এখন সেন্টার ফরওয়ার্ডে এইখানে লাউতারো মার্টিনেজের সাথে হুনিয়াল আলভারেজকে শুরু করাবে, নাকি হুনিয়াল আলভারেজের বদলে এই জায়গায় একজন উইঙ্গার খেলাবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটাতে যেহেতু আর্জেন্টিনাকে জিততেই হবে, সেই অনুযায়ী বলতে চাই এখানে আপনার রাইট উইঙ্গার লেফট উইঙ্গার না খেলিয়ে একজন ডাবল সেন্টার ফরওয়ার্ড খেলাইতে পারে। আর ডাবল সেন্টার ফরওয়ার্ড খেলাইলে লাউতারো মার্টিনেজের সঙ্গে হুলিয়ান আলভারেজ ম্যাচটা শুরু করতে পারে। সো এটা হচ্ছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। আর সর্বশেষ আর্জেন্টিনার প্লেয়ারদের আপডেট, কারা ইনজুরি পিক করেছে, কারা দল থেকে ছিটকে যেতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।